দেখো এখানে এই যে মুবিন একটা প্রশ্ন করছিলে যে স্যার বায়ু কিভাবে শূন্য হয়, এই জিনিসটা তোমরা বোঝাই। মনে করো যে আমাকে কক্সবাজার এলাকায় সমুদ্রপৃষ্ঠ, সমুদ্র, তাই না? এখানে খালি বালু আছে না, বালি আছে, বালি, তাই না? এখন এই সমুদ্রের রৌদ্রের তাপে মানে সূর্যের এত তাপ, প্রচণ্ডতা, এই তাপের প্রচণ্ডতার কারণে এই বালিগুলা এতটাই উত্তপ্ত হয়, মানে এতটাই গরম হয় যে এই গরম হইলে উপরের দিকের যে বায়ুগুলো আছে তার থেকে এই বালি সংলগ্ন যে বায়ুটা আছে সেটা অনেক হালকা হয়ে যায়। কি হয়ে যায়? গরমের তাপে ওটা হালকা হয়ে যায়। এখন হালকা জিনিসটা কখনো নিম্নে থাকতে পারে না, হালকা জিনিসটা সবসময় উচ্চতার দিকে, উপরের দিকে জায়গা, উপরের দিকে। মনে করো যে এই আমাদের ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার বলো বা উপরের দিকে একবারে আকাশের দিকে যাইতে থাকে এই বায়ুগুলা। এখন ওই সমুদ্র পৃষ্ঠের বায়ুগুলা যদি আকাশের দিকে যাইতে থাকে, এটা মজার একটা জিনিস, সবাই ভালো করে বুঝো, যাইতে থাকে, তাহলে এই এলাকায় কি আর বায়ু বায়ু থাকবো? ওরা তো উপর দিকে উড়ে গেছে গা, বায়ু কি থাকবো? তাহলে ওই কক্সবাজার, হ্যাঁ ওই কক্সবাজার এলাকায় একদম বায়ু শূন্য হয়ে যাবো গা। এখন ওই এলাকায় যখন বায়ু শূন্য হয়, এই বায়ু শূন্য হওয়ার কয় নিম্নচাপ। কি চাপ? নিম্নচাপ। এই এলাকায় যে বায়ু শূন্য হইলো তারে কি কম? নিম্নচাপ। এখন এখানে যখন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এখানে যখন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, একটু ওয়েট করো দেখি কেরা। হ্যালো, কে? হ্যালো, ওকে। দেখো এই এলাকায় যখন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এখন এই নিম্নচাপের ঘাটতি পূরণ করার জন্য, যেমন আমরা আরেকটা ছোটবেলায় ধরো এরকম করছি, ধরো এখানে অনেক বেশি সংখ্যক পানি আছে আর এখানে ধরো যে কম সংখ্যক পানি আছে, তাহলে আমারে বলো পানি কি কম সংখ্যক থেকে বেশির দিকে যায় নাকি বেশি থেকে কমের দিকে যায়? বেশি থেকে কমের দিকে যায়। তো এই এলাকায় মনে করো নিম্নচাপ হয়েছে, কেন হয়েছে? মানে কি এখানে বায়ু নাই, তাহলে আশেপাশের এলাকায় বহুত বায়ু। মনে করো আমরা আগে কক্সবাজার এলাকায় যদি বায়ু না থাকে, তাহলে আশেপাশে মনে করো যে কক্সবাজার আশেপাশে রাঙামাটি আছে, খাগড়াছড়ি আছে, তারপরে আমাকে ঢাকা আছে, এ পাশে আমাকে রংপুর, সিলেট, হ্যাঁ, তারপরে ধরো যে এই পাশে খুলনা টুলনা জিন্দা বলো না কেন, ঢাকা টাঙ্গাইল, এখান থেকে অনেক পরিমাণ বায়ু, এই এলাকায় অনেক বায়ু আছে। তো এই এলাকায় যত বায়ু আছে সবাই ওই এলাকায় পূর্ণতা দেওয়ার জন্য, মানে বায়ুটা ভরাট করার জন্য এখান থেকে সব বায়ু ওইদিকে যাইতে থাকবো। কিভাবে? মনে করো এনে বায়ু আছে, তাহলে এই এলাকায় বায়ু নাই, তাহলে এই বায়ুর কোনাটা কবো আমি এনে ঢুকি, তাহলে ওর পাশের যে আছে হে আবার কবো তাহলে আমি এনে জায়গা দখল করি, আবার ও এনে আছে ও কবো তাহলে আমি এনে জায়গা দখল করি। এভাবে প্রত্যেকটা বায়ুর কোনা একজন একজনের জায়গা দখল করতে থাকবো, এখান থেকে জায়গা দখল করতে থাকবো। জায়গা দখল করলে তাহলে এনে আবার খালি হলো, এনে আবার আরেকজনের জায়গা দখল করব, এনে আবার খালি হলো আরেকজনের জায়গা দখল করব। এইভাবে প্রত্যেকটা বায়ুর কণা এই এলাকা পূর্ণ করতে থাকে, এবং এই বায়ুর কণা যখন এই এলাকা পূর্ণ করতে আসে তখন তারা ঘূর্ণায়মান সৃষ্টি করে, ঘুরতে 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 আসে, অথবা সোজাসুজি আসে। যেমনি আসে না কেন, সে সোজাসুজি আসতে চাইলেও আসতে পারে না, তুমুল বেগে আসতে চায়, প্রচণ্ড বেগে আসতে চায়, অনেক জোরে আসতে চায়। আসার সময় সে গাছের বাধার সম্মুখীন হয়। মনে কর সমুদ্র এলাকায় এনে সমুদ্র আছে, সুন্দরবন আছে, তাহলে এই সুন্দরবনের বাইরে এগুলো মনে করেন বাতাস হইতেছে, এখন এ যদি গাছ থাকে তাহলে গাছের মধ্যে এই বাতাসটা আঘাত পাবো না? এই গাছের মধ্যে যখন আঘাতটা পায় তখন সোজা এই বায়ুটা আসতে পারে না, ও তখন টার নিয়ে এদিক দিয়ে বায়ুটা আসে অথবা এই দিক দিয়ে বায়ুটা আসে। যখন এই যে বায়ুটা টার নেয় তখন সে ঘূর্ণনের সৃষ্টি করে। এই জন্য দেখবি যে এই ঝড় দ্বারে যখন ঘুরতে ঘুরতে আসে তখন তারা কয় ঘূর্ণিঝড়। দেখবি ঘূর্ণিঝড় এই বছর এখন হয় নাই, কয়েকদিন পরে হবো দেখিনি। না, যেখানে গাছ নাই সেখানে ঘুরে না, ওইখানে সোজাসুজি আসে। না না, সাগর থেকে না, ওটা ঘূর্ণের সৃষ্টি করে। মনে করো যে সাইকেলের চাকা যখন ঘোরা শুরু করে, তুমি থামাইলো ব্রেক করলে ওটা কি ঘোরা থামায়? ওটা একটা বেগ থাকে। যেমন হ্যাঁ, তুমি রাস্তায় ঘুরতে থাকো, ওই যে আমরা ছোটবেলা আগে ঘোরানি খেলতাম, আমার কি করতো, কইতো যে তরে দেয় ঘোরানি দেই, আমার ঘোরানি দেওয়া গেলে এবার মনে করো 10টা ঘোরানি দেওয়ার পরে আমি একাই ঘুরতাম, কিরে
এরকম ঘুরানি খেলছো নাকি? বিশ্বাস যদি না হয় তাহলে এখনই রাইতে ওই যে ফ্লোরে যাও, যায় না 10টা ঘুরান মারো, দেখবা তারপরে একাই ঘুরতে থাকবা। যাই হোক, তার মানে ওই ঘূর্ণিঝড়ের কাহিনীটা এটাই করে যে তোমার ওই ঘূর্ণিঝড়টা এই যে বেগটা যে টান নিল, এই টান নেওয়ার পর যে ঘুরতে থাকে, ওই ঘূর্ণির পাকটা অলরেডি থাইকা যায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত ঘূর্ণির পাকটা থাকে, ও ঝোঁকে চলে, ওটা হলো ঝোঁকে ঘূর্ণিঝড় হইতেছে তখন, ওর ঝোঁকটা থাইকা যায়, বুঝছো কি দিশান? ওকে, তাইলে এই যে ঘূর্ণনের যে সৃষ্টিটা হইলো এটারই কয় হলো ঘূর্ণিঝড়, তখন সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তর হইলো। তাহলে এই ঘূর্ণিঝড়টা কেন হইলো বলো তো? এই যে কক্সবাজার এলাকা বা আমাদের যে এলাকায় নিম্নচাপ, এখন এই নিম্নচাপটা কোন এলাকায় সৃষ্টি হয় কে বলতে পারবা? সমুদ্র এলাকায়। এখন সমুদ্র পৃষ্ঠ এলাকায় বেশি হয়, কারণ ওখানে ওই যে পানিটা গরম হয়, সমুদ্রের পৃষ্ঠের বালুটা অনেক গরম হয়, ওই সমস্ত এলাকায় মনে করো গরম হওয়ার কারণে বায়ু হালকা হয়ে যায়, উপর দিকে উঠে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। এখন শুধু সমুদ্র পৃষ্ঠ এলাকায় না, যেখানেই দেখবা প্রচুর গরম পড়ছে, এটা ঢাকা এলাকায় হইতে পারে, আঙ্গুর ঢাকা জেলায় হইতে পারে, ধরো ঢাকায় মাঝে মাঝে অনেক গরম পড়ে, প্রচণ্ড গরমের তীব্রতায় এই নিম্ন স্তরের বায়ুগুলা উপর দিকে চলে যায়, উপর দিকে চলে গেলেই মনে করো বায়ু হালকা হয়ে যায়, এই যেখানে বায়ু শূন্য হয়ে যায় আশেপাশের এলাকা থেকে বায়ুগুলো আসতে থাকে। এখন যখন আসে তখন তারা আর হাইডা আসে না, তখন বাইঙ্গা চুরা হইলেও দৌড়িয়ে জাপটে হইলেও ওরা শুরু করে দেয়। আর এই কারণে দেখবা যে ঘূর্ণনের সৃষ্টি হয়, মানে অনেক প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হয়, ঝড়, এটার আমরা বলি ঝড়। এখন বুঝছো সবাই? এখন আমার একটা প্রশ্ন হইলো, তাহলে বল দেখি কেন এই যে পরিবেশ বিজ্ঞানীরা এই গাছরে পরম বন্ধু বলে? কে বলতে পারবি গাছ কেন পরম বন্ধু, বা কেন বেশি বেশি গাছ লাগাইতে বলে? সমুদ্র এলাকাবর্তী এলাকায়, সমুদ্র তীরবর্তী এলাকায় কেন বেশি বেশি গাছ লাগাইতে বলো? বলো। গরম হয় না স্যার, বায়ু হয় না। হ্যাঁ, কেন? বায়ু আছে, গাছ থাকলে স্যার গরম হয় না, পরিবেশ নিম্নচাপ হয় না। আচ্ছা, গরম হয় না, এটা প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন হলো যদি বাই এনি চান্স নিম্নচাপের সৃষ্টিও হয়, ওই এলাকায় যদি বেশি বেশি গাছ থাকে, তাহলে বায়ু কি সজোরে ওই এলাকায় আঘাত করতে পারবো? ওই এলাকায় কি ডাইরেক্ট ঘূর্ণিঝড় হইতে পারবো? বলো। গাছ না স্যার উড়িয়ে লাবো, গাছ উড়াইয়া দিলেও বাধার তো সৃষ্টি করলো, কি হইলেও তো বাধা দিতে পারলো, বুঝো নাই? ওই বাধাটা দিলেই তো এই বায়ুর টানটা নিয়ে অন্যদিকে যাবো, এই যে অন্যদিকে যাবো গা। এখন তুই আমারে তুই সোজা যদি সাইকেল চালিয়ে যাস, কথা ভালো করে বুঝ, যদি তুই সোজা সাইকেল চালিয়ে যাস, বুঝছা, তাইলে সাইকেলের গতি বেশি থাকবো, নাকি যে বিন্দুবাসিনী গার্লসের সামনে যায় বাম দিকে যায় না টান নিবি, ওনে বেশি গতি থাকবো? বুঝলাম না স্যার। আমি কইতাইছি যে মনে কর যে মোবিল বিন্দুবাসিনী গার্লসের একটা মেয়েরা দেখলো, দেখে একটা সাইকেল নিয়ে বাপ দেবো, এখন সোজাসুজি যায় নে মনে করে টান ধরে দিব, মাঝখানে দেখলো যে একটা ওমর একটা হুন্ডা আইতেছে, আবার রিক্সা আইতেছে, আবার এই পাশ যেমন করে একটা প্রাইভেট কারও আছে, এখন সোজা না যায় ও একটা টান নিব, এখন সোজা গেলে বেশি টান মানে গতিটা হইতো, নাকি বাম দিকে টান নিলে তার গতিটা হবো, কোনটা হবো? সোজা। তাহলে সামনে তোর বাধা যখন পড়ে তখন তোর গতিটা কইমা যায়। ওই ঘূর্ণিঝড়ও সেম কাহিনী, সামনে যখন গাছের বাধাটা পায়, ওই সুন্দরবনের গাছ বলো আর যে বনের এই গাছ কও না কেন, ওই গাছগুলো থাকলে ঘূর্ণিঝড় বাধা পায়, বাধা পাইলে সে টান নিয়ে অন্যদিকে যায়, অন্যদিকে যখন গতির বেগটা চেঞ্জ করে দিল তখন তার গতিটাও কমে গেল, যার কারণে এই এলাকায় যদি ঘরবাড়ি থাকে তাইলে তারা বাইসা গেল, তাকে কোনো ক্ষয়ক্ষতি হইল না। এই জন্য তোর এলাকা যদি এটা হয়, এই এলাকার চায়ের মধ্যে বেশি বেশি গাছ বোনা দরকার, কারণ এই গাছ তোরে বাঁচাইবো, খালি জ্বরের হাত থেকে না, যে কোনো হাত থেকে বাঁচাইবো। এখন বুঝতে পারছি? মেলা কথা কইছি। এবার আহো, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয়, আমরা এটা একটু করি। তাইলে ধরো একটা স্থির তরল মানে এরকম একটা তরল আছে, পুকুর আছে বা অন্য কিছু আছে, এর ভিতরে ধরো আমরা চাপ নির্ণয় করব এই এলাকায় একটুকা,
ধরো ওন থেকে একটা বস্তু এইচ উচ্চতার একটা গভীরতায় বস্তু নাইছে, এই বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব। এখন তুমি আমারে বলো চাপ নির্ণয় সূত্র কি? পি ইকুয়াল কি লেখা যায়? এফ বাই এ, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এফ বাই এ। এখন তুমি আমারে বলো যেহেতু এটা নিচের গভীরতার দিকে আসে তাহলে এটা হাইট কাজ করছে, এই হাইটের ক্ষেত্রে আমাদের এফ এর মান কিন্তু এমজি, তাই না স্যার? সবাই তো জানো এটা। আচ্ছা এমজি ডিভাইডেড বাই এ লিখলাম, কার কোনো ডাউট আছে নে? কথা ক। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমাদের কাজ হইলো হাইট। এখনো দেখো হাইটে কি তুমি আসতে পারছো? স্যার এখানে কি হাইট আসছে? কথা কও। আমাকে হাইট লাগবে। এখন হাইটে কিভাবে ট্রান্সফার করুম দেখো, জি তো আমাদের কনস্ট্যান্ট মান, এখানে ক্ষেত্রফল আছে, এখানে ক্ষেত্রফল আছে, ও আছে, ও থাক। এবার এম দেখো, আমরা একটা বস্তু যখন ডুবাইয়ে দিছি তখন ওই বস্তুর মধ্যে একটা ঘনত্ব কাজ করে। এই কি কাজ করে? ঘনত্ব কাজ করে। কি নিয়ে ঘনত্ব কাজ করে? কারণ আমরা জানি ভর, এই যে ভর এম বাই ভি ইকুয়াল ঘনত্ব লেখা যায়। তাহলে এন থেকে বলো তো দেখি স্যার, এম এর মান কি? রো ভি। এম এর মান কি লেখা যায়? রো ভি। তাহলে আমরা এম এর মানটা দেখো এখানে রো ভি বা হয়ে দেই, রো ভি জি ডিভাইডেড বাই এ। এখন তোমরা আরেকটা জিনিস জানো স্যার, বি সমান আয়তন সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা। কারো কোনো কোশ্চেন আছে? কে রে কথা কষ্ট কে? না না, এবার এ এ যদি কাইড়া দেশ তাহলে কোসেন এইচ রো জি থাকে না? রোয়েন জি স্যার। তাহলে ক এই যে চাপ পি সমান কি লিখুন যায়? রো এইচ জি। তাহলে চাপ পি সমান এইচ রো জি। এটা হলো এই পাশে ওরা প্রমাণ করছে আর আমিও প্রমাণ করছি। তোর যেটা ভালো লাগে তুই করিস। এখন এই চাপ পি হলো এইচ রো জি, মানে এটা হলো সমানুপাতিক। জি যেহেতু কনস্ট্যান্ট জিনিস এজন্য চাপের সাথে, জি যেহেতু কনস্ট্যান্ট জিনিস এজন্য চাপের সাথে এই সমানুপাতিক এবং ঘনত্বও সমানুপাতিক। যদি কোনো বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে তার চাপ বেশি হবে, যদি কোনো বস্তুর উচ্চতা বেশি হয় তাও ওই বস্তুর চাপ বেশি হবো। বুঝাইতে পারছি? নিচে এই লাইনটা লেখা আছে, এটা পইরা নিও। এবার এই যে নিচে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করবা সেলফ ওয়ার্ক। ওই যে পি সমান এইচ রো যদি অঙ্ক করবা। এই পর্যন্ত সবাই বুঝছো? কারো কোনো ডাউট আছে? না, তাহলে কি ক্লাস এই পর্যন্তই করবা নাকি আরো করবা? ইয়ে কো সময় কয় মিনিট আছে? তন্ময় আর ইয়ে আবু হুরায়রা কো, মানে এই পর্যন্তই পড়বা নাকি এটা চ্যাপ্টার শেষ করবা? কোনটা? এই পর্যন্ত ঘুমাইতে ঘুমাম। তুমি ঘুমা, ভিডিও দেখো পরে। ভাসমান নিমজ্জন লাজম অবস্থা, আর দুটা সূত্র প্রমাণ আছে, তারপরে তো শেষ। আচ্ছা তোমাকে ইচ্ছা, যদি পড়া ঢুকে তাহলে নেও, আর যদি কজে না পড়ে তাহলে পড়ে, সমস্যা নেই। তাহলে আমরা অন্য না ইয়ে তাহলে ইয়ে হুরায়রা কো, হুরায়রা তো দিই না, হুরায়রা তন্ময় তো ঘুমাইতেছে, তোমরা মনে হয় কালকে বেশি পড়ছো রাইতে, তাইলে তোমারও কি একই অবস্থা? ও পড়াম, ঠিক আছে তাহলে। তাহলে ইয়ে থাক আরেকটু, তন্ময় শেষ করে দে, এই যে এটাই প্রমাণ করে তারপরে শেষ করে দে। তারপর তো রিডিং আছে, তো এগুলো পড়তে পারবি, এটা খালি প্রমাণ দেখে দিই যা। দেখো এখন আছে প্রবাহীর চাপ ও প্লবতা। এই জিনিসটা কেমন?
যেমন যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে প্রবাহী বলে, যেমন তরল ও বায়বীয় এই দুই শ্রেণীর প্রবাহী আছে। তাহলে প্রবাহীর চাপ কাকে বলে? কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে। মানে মেইন কথা হইল তুই নর্মালি চাপের সংজ্ঞা জানুস, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। এই চাপটার ওইখানে খালি প্রবাহী মেরে দিবি, মানে কোনো প্রবাহী পদার্থ, তোর ডায়লগ থাক বলো কোনো প্রবাহী পদার্থ যদি প্রতি একক ক্ষেত্রফলের উপরে এই পরিমাণ বল প্রয়োগ করে বা যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় প্রবাহী চাপ। মানে সহজ, ওই আগের চাপের ক্ষেত্রফলের ওই চাপের সংজ্ঞাটাই দিবে, শুধু এখানে প্রবাহী অ্যাড করবা। কি অ্যাড করবা স্যার? শেষ, আর কোনো টেনশন নাই। তাহলে দেখো আমরা লিখতে পারি কি যে পি ইকুয়াল এফ বাই এ। তাহলে বলো তো স্যার এফ ইকুয়াল কি লেখা যায়? আর গুণ করলে পি এ। কারো কোনো সমস্যা আছে? এই তাহলে বল ইকুয়াল আমরা আর এটা কথা কইরি না যে চাপ গুণন ক্ষেত্রফল লেখা যায় না? ওকে, এখন এটা দিয়েই দেখো একটা আমরা ছোট্ট একটা সংজ্ঞা শিখব। পানিপূর্ণ একটি প্লবতা, পানিপূর্ণ একটি কলসিকে পানির মধ্যে সরানো যত সহজ, পানিতে না রেখে সরানো তত সহজ নয়। এটা কি সত্যি না মিথ্যা কথা? কথা কয় না? পানির মধ্যে ডুবন্ত অবস্থায় কলসিটি বেশ হালকা মনে হয়, কারণ কলসির উপরে একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে। এই কলসির উপরে যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করলো তারই কয় হলো প্লবতা। তোরা যদি কেউ প্লবতার সংজ্ঞা দেয় চায় তাহলে কবি কি যে কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে, পানিতে বল প্রয়োগ করলে যদি বস্তুটাকে হালকা মনে হয় তাহলে মনে হয় যে বস্তুটিকে ঊর্ধ্বমুখীভাবে ওই প্রবাহী পদার্থ একটা বল প্রয়োগ করছে বলে মনে হয়। যে বলটা প্রয়োগ করতেছে ওইটারে বলা হয় ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। সবাইকে আসো না গেছো গা? তাহলে এই যে দেখো তুমি এই চিত্রটা দেখো, তুমি এই বস্তুটারে ডুবাইবার চাইতে চাও, ধরো কলসি, এই কলসিটারে তুমি চাপ দিয়ে ডুবাইবার চাইতে চাও। এই কলসিটারে আবার কেরা জানি নিচে থেকে একটা প্রেসার করে, যার কারণে কলসিটা ডুবে না। এরকম কি কোনোদিন ট্রাই করছো? মানে নদী বা পুকুরে কেউ কি কিছু এরকম ট্রাই করছো যে একটা বস্তুটা তুমি ডুবাইবার চাও কিন্তু ও ডুবে না, ওরা মনে হয় যে আবার ভাসিয়ে দেয় উপরের দিকে, জানি কেরা উড়িয়ে দেয় নিচে থেকে, হয়েছে না? হ্যাঁ, তাহলে এই যে নিচে থেকে যে উড়াইবার চায় ওরাই হলো প্লবতা। এটা হলো মেন কথা, বোঝাতে পারছি? আচ্ছা, এখন নিচে থেকে তাহলে কে উঠাইতে চায় এবং সে কিভাবে এটা আচরণ করে বা কিভাবে পরিমাপ করা যায় সেটা হলো আমরা নিচ থেকে বের করব। নিজে একটা প্লবতার মান নির্ণয় আছে সেটা থেকে বের করব। তার আগে ছোট্ট একটা কথা, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিয়োজিত কোনো বস্তুর ওপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। এটা হলো প্লবতার সূত্র। কিসের সূত্র? প্লবতার সূত্র। কি বলছে? তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো একটা বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। এই প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। তরে সহজ একটা বুদ্ধি দিয়ে দিই, কালকে সকালেই ঘুম থেকে উঠে নেই, তোর কাম থাকবো বালতি বোঝাই করে পানি উড়ান। কি কইছি ক? বালতি বোঝাই করে পানি উড়ান। বালতিতে বোঝাই করে পানি উড়িয়ে যে মগটা থাকবো ওই মগ দিয়ে ওই বোঝাই বালতির পানির মধ্যে যায় না চুবান দিবি, দেখবি মগ ওটা ডুবে নাকি। মগ ডুববো অবশ্যই। মগ ডুবানোর সময় দেখবি বালতির আশেপাশ থেকে কিছু কিছু পানি পইরা যাবে নিচে গা। এরকম কি খেয়াল করছো কোনোদিন? তাহলে যে পরিমাণ পানি এখান দিয়ে পইরা গেল ঠিক ওই পরিমাণ ওজনটাই এই মগ হারাইছে। এই মগের ওজন যতটুকু ছিল
তার চেয়ে কম মনে হবে এই বালতির মধ্যে। কেন মনে হবে? কারণ এই যে পরিমাণ পানি জায়গা দখল করে ছিল ওই পরিমাণ পানি নিজে থেকে হইরা যায় ওই বালতিতে জায়গা দিয়ে দিছে। এই জায়গা দেওয়ার কারণে যে পরিমাণ ওজন এই বালতি থেকে কমে গেল, ঠিক ওই পরিমাণ ওজনটাই মগ হারায় ফেললো, মানে মগেরও ওজন হারাইলো। এটাই মূলত এখানে বলা হয়েছে। সবাই বুঝছো? হ্যাঁ, হ্যালো, স্যার তাহলে এবার আমরা প্লবতার মান নির্ণয় করি। দেখো উপরের চিত্রটা দেখো, PQRS এর একটা চিত্র। উপর থেকে একদম নিচ পর্যন্ত একটা হাইট কাজ করছে, এই হাইটটা বলছি আমরা H2। এখান থেকে এই পর্যন্ত একটা হাইট কাজ করছে, তার আমরা বলছি H1। আর এই যে এই বস্তুটা আছে, এই বস্তুর জন্য যে হাইটটা কাজ করছে তারে কই আমরা H। তাহলে বলো আমরা H ইকুয়াল লিখতে পারি H2 মাইনাস H1। এই কথাটা কুকেরা বুঝো নাই কও? সবাইকে কথা বুঝছো কি বলছি? আচ্ছা, এবার আসো, যদি ওই উপরের বস্তুটা একদম নিচের পৃষ্ঠে যদি প্রেসার ক্রিয়েট করে, মানে একদম নিম্নমুখী বল কাজ করে, তাহলে আমরা F1 ইকুয়াল আমরা AH1 রো জি লিখতে পারি। দেখ এই যে এখান থেকে এই পর্যন্ত যে বলটা কাজ করছে, এই বলের মান আমরা লিখতে পারি AH1 রো জি। এখন হ্যাঁ, কালার পাল্টাম। আচ্ছা ঠিক আছে, পাল্টাইতেছি। দেখো এই যে এই উপর থেকে এখানে যে যতটুকু কাজ করছে এতটুকুর জন্য আমাদের বলের মানটা কি হয়েছে, এই যে F1 এর মান হয়েছে AH1 রো জি। এটা বুঝছো সবাই? এই যে এখানে যে বলের মানটা, ওই যে আমরা একটু আগে শিখলাম না যে P ইকুয়াল F বাই A, তাহলে বলের মান F ইকুয়াল কি লেখা যায় PA। তাহলে P তো চাপ, চাপ মানে কি H রো জি, মনে আছে না? তাহলে P F1 এর মান আমরা লিখতে পারি কি H1 রো জি A1 বা A। ওটার এই সুন্দর করে লিখছে হলো AH1 রো জি। কার কোনো ডাউট আছে এবার? না স্যার। দেখো F2 যে কাজ করছে সেটা হলো H2 বরাবর, একবারে নিম্নে কাজ করছে, নিম্ন বরাবর কাজ করছে। এখানে F2 এর মান কত? H2 রো জি। এটা বুঝছো দুইটা লাইন? হ্যাঁ, তাহলে দেখো এখানে যে F2 থেকে যদি আমরা F1 এ বাদ দেই, মানে একদম বড়টা থেকে যদি ছোটটারে বাদ দেই, তাহলে যে পরিমাণ বল থাকবো ওই বলের কারণে মূলত এই বস্তুটা বাইসা থাকবো। এই বলটারে বলা হয় প্লবতা। এই জন্য আমরা বলবো ঊর্ধ্বমুখী বল বা প্লবতা হলো F2 মাইনাস F1। এটা বুঝছো সবাই? তাহলে F2 মাইনাস F1, তাহলে এই মানগুলা এখানে এসে বসিয়ে দাও, বসিয়ে দাও। দেখো আমরা এখান থেকে সবাইরে কমন নিতে পারি, A কমন যায়, রো জি কমন যায়, তাহলে H2 মাইনাস H1 লিখতে পারি। কোনো ডাউট আছে? না স্যার, ডাউট নাই। তাহলে আমরা দেখো H ইকুয়াল লিখতে পারি না H2 মাইনাস H1, তাহলে এটার পরিবর্তে আমরা H লিখতে পারি। দেখো AH রো জি। আবার আমরা জানি AH মানে V, AH মানে কি? তাহলে আমরা ডাইরেক্ট যদি V রো জি লিখি কোনো সমস্যা আছে? না। এই জন্য প্লবতা সমান ডাইরেক্ট সূত্র লিখবা V রো জি। তার মানে আমরা লিখতে পারি যে ওই বস্তুর আয়তন গুণন ঘনত্ব গুণন অভিকর্ষ ত্বরণ বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। এটা হলো প্লবতা। লাস্টে কথাটা স্যার আরেকবার। মানে প্লবতা সমান V রো জি, এটা দিয়া যে মানটা পাবা এই বস্তুর যে প্রবাহিত ওজন, ওই যে আমি বললাম যে বালতি থেকে যে পানিটা পড়ে গেল গা, ওই পূরণে ওজনের মান কত, এটার কয় mg।
ধর যে পরিমাণ পানি পইরা গেল ওটার যদি ভর জানোস তুই আর অভিকর্ষ ত্বরণ জি যদি জানোস 9.8, তাহলে দুইটারে গুণ করলে যে মানটা পাবি এটার কয় হারান ওজন, এটার কয় ওজন। এই ওজনের যে মান পাবি আর এই পাশে প্লবতা ভি রো জি দিয়া যেটা পাবি এই দুইটা অবশ্যই সমান হইতে হবে। যদি সমান হয় তখন তারে কয় হলো হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজনের সমান। হেরা এনে কইছে। এই যে নিচে দেখো, নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারিত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। এই ঊর্ধ্বমুখী বলের জন্য তরলের নিমজ্জিত বস্তুর ওজন হারায় বলে মনে হয়। এই যে কথাটা দামি কথা, এই পর্যন্ত সবাই বুঝছো? আমরা যখন ম্যাথ করব আরো ক্লিয়ার হবো ইনশাল্লাহ, টেনশন নাই। মানে এটার যখন ম্যাথ করব না তখন আরো ক্লিয়ার হইতে পারবা। মানে তুমি যখন প্লবতার মান বের করবা, এই যে আমি বলি তোমারে প্লবতা কি বের করবা, কও ভি রো জি দিয়া বের করবা না? হ্যালো, জি স্যার। মানে তুমি ভি রো জি দিয়া যখন প্লবতা বের করবা এটার যে মানটা পাবা আর একটা বস্তুর হারানো ওজন মানে ওই বস্তুর ওজনটা হলো এমজি বের করবা। বস্তুর ওজন, এটার বস্তুর ওজনটা এমজি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বস্তুর ওজন এমজি বের করবা। এই দুইটার মান মনে করো এটারও 100 নিউটন পাইলে এটারও গুণটুন করে 100 নিউটন পাইলে, তাহলে এই দুইটা অবশ্যই সমান হবো। যদি সমান হয় তাহলে সেখানে যে সূত্রটা মাইনা চললো, আর যদি সমান না হয় তাহলে বলবা যে সূত্রটা মানে না। বুঝছাও কি কইছি? আর সব ক্ষেত্রে কি স্যার একই? হ্যাঁ, সব ক্ষেত্রে বের করবা, বের করে দেখবা কিছু কিছু ক্ষেত্রে মাইনা চলবো, কিছু ক্ষেত্রে মাইনা চলবো না। আর না মাইনা চলার কারণ অবশ্যই আছে, ওটা আমাদের বের করতে হবে তখন। কোনটা? ওই যে স্যার যে নিউটন দেব দিলেন না, ও এনে হলো কইছে যে নিমজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, প্লবতা নির্ণয়ের সূত্র কি? কও প্লবতা নির্ণয়ের সূত্র কি? ভি রো জি। এই ভি রো জির যে মান পাবি, এই ভি রো জির যে মান পাবি আর বস্তুর যে হারানো ওজন, বস্তুর ওজন কি ডব্লিউ সমান এমজি না? জি স্যার। এই এমজি যে মান পাবি এই দুইটা সবসময় সমান হবো, সমান। বুঝছো? জি স্যার। সমান হইলে তখন হলো প্লবতা সূত্রের মাইনা চলে। আমরা এটা দিয়ে ম্যাথ করুম, টেনশন নাই। যখন ম্যাথ করুম তখন এটা দিয়ে তুমি কম্পেয়ার করতে পারবা, কিন্তু ম্যাথ দেওয়া নাই, আমরা ম্যাথ করলে তখন পারবা। ঠিক আছে? এখন দেখো আমরা ভাষণ আর নিমজ্জন পড়ি। একটা বস্তু কখন ভাইসা থাকে আর কখন নিমজ্জন মানে ডুবা যায়। ধরো বস্তুর ওজন যদি W1 হয়, বস্তুর ওজন ধরো বস্তুর ওজন W1 আর প্লবতা হলো W2। যদি W1 ইজ গ্রেটার দ্যান W2 হয়, কও বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি হয় তাহলে কি বস্তুটা ডুববো নাকি ভাসবো? বলো। ডুববো। 2 নাম্বার, যদি দুইটা সমান হয়ে যায় তাহলে কি হবো? কও। ডুববো। বলো। আংশিক ডুবে ভাইসা থাকবো, আংশিক ডুবে ভেসে থাকবে। আর যদি মনে করো যে একবারে এই W2 যদি বেশি হয়, প্লবতার মানে বেশি হয়, তাহলে কি হবো? কও। একবারে বেঁচে থাকবো না, একেবারে বেঁচে থাকবে। মানে কিছু অংশ ডুববো আর বাকিটুকু বেঁচে থাকবো। মানে মনে করো এটা 50-50 থাকবো, এটা 50-50 চান্স থাকবো। আর এটা মনে করো যে 10% ভাসবো আর
আর 10% ডুববো আর 90% বাইচা থাকবো এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে একবারে ডুবে যাব, বুঝছো? এই জন্য আমরা যখন বস্তুর ওজনটা বের করুম, ওই যে এমজি দিয়ে বের করুম, আর প্লবতা যখন বিরোজি দিয়ে বের করুম, তখন এই দুইটা গুণ আমরা সিদ্ধান্ত নিই যে এই বস্তুটা কি ভাসবো নাকি ডুববো। প্লবতার মান যদি তোমার বেশি হয়, এই যে প্লবতার মান যদি বেশি হয় তাহলে বস্তু ভাইসা থাকবো। প্লবতার মান যদি কম হয়, মানে বস্তুর ওজন যদি বেশি হয়, তাহলে বস্তুটা ডুবে যাব। মূলত ওই যে এর আগে যে আমরা প্লবতা আর এটা শিখলাম, এটার এই মূলত আমরা এখানে খাড়ামু, এই যে এখানে প্রয়োগ করবো, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই দেখেন বইলা দিচ্ছে অলরেডি। যদি W1 ইজ গ্রেটার দ্যান W2 হয়, তাহলে বস্তুর এই প্লবতার চেয়ে বেশি হয়, তাহলে বস্তু ডুববে। যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদি কম হয় তাহলে বস্তুর এই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। সবাই দেখছো? এরপরে আর্কিমিডিস সেম সূত্রই ফলো করে। আর্কিমিডিসও সেম কথাই কইছে, আমি এই পর্যন্ত যা বলছি আর্কিমিডিসেরটা তোমরা পইরা নিও। আর্কিমিডিস এই কথাটাই বলছে, হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজনের সমান। আর্কিমিডিস এটা প্রমাণ করে দেখাইছিল। সেম কথাটাই আর্কিমিডিস বলছে, এটা নিজেরা পড়বা, এগুলা নিয়ে বলা শেষ। আর বাংলাদেশের নৌপথের দুর্ঘটনার কারণ কেন হয় এটা নিজেরা পড়ো, লেখা আছে। আর প্যাসকেলের সূত্রটা হইলো, প্যাসকেলের সূত্র হইলো এই যে এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত। এটা সূত্র হলো যে ডাইরেক্ট এটা বলবা, এই যে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল A1 ডিভাইডেড বাই A2। এটা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ সূত্র বলে। এটা তেমন আসে না, শুধু এটা মনে রেখো, এখানে F1 ডিভাইডেড বাই F2 আর A1 ডিভাইডেড বাই A2। F হলো তোমার ক্ষুদ্র বল আর ক্ষুদ্র ক্ষেত্রফল, আর এটা হলো বৃহৎ বল বৃহৎ ক্ষেত্রফল। এটাতে মাঝে মাঝে ছোট গতে ম্যাথ আসে। আর পীড়ন আর বিকৃতি, এটা তো রিডিং পড়া, এটা পইরা নিও, যে হুকের সূত্র আর গতিতত্ত্ব এগুলা পইরো। যদি কোনো প্রশ্ন থাকে আমারে বইলো। আর এই প্লাজমা অবস্থা ডাইরেক্ট মুখস্থ করবা, এনে যা লেখা আছে এটা পরীক্ষায় আসে, খতে আসে। প্লাজমা অবস্থা ব্যাখ্যা করবার কয়, পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা অবস্থা, এটা মুখস্থ করে একদম হুবহু। এটা যা লেখা আছে তাই লিখতে হবে পরীক্ষায়, ইনশাল্লাহ এটা নাম্বার পাবা ফুল। এর বেশি লেখার দরকার নাই। টিএম না জেপি, এটা টিএম ডাইরেক্ট। আর এটা হলো কণার গতিতত্ত্ব, যা সিডিং করবা জেপি, জাস্ট জেপি, যেগুলা সব জেপি, এগুলা জেপি শুধু। বুঝছো? তাহলে ফিজিক্সের পড়া নিয়ে নাও, ফিজিক্সের এটা রিডিং দিও ভালো করে। আর ম্যাথ আমি দাগিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকের ক্লাসে টাইমও ডিউ আউট শেষ, আর 3 মিনিট আছে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।